সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। বিজয়ের দ্বারপ্রান্তে জো বাইডেন, তবুও আদালতে যাবেন ক্ষিপ্ত ডোনাল্ড ট্রাম্প। এবার অনুতপ্ত হলেন ম্যাক্রন, ইসলাম ও ইসলামিক বিশ্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ। যুক্তরাষ্ট্রে গভীর রাতে সহিংসতার দায়ে গ্রেপ্তার 60, আতশবাজি, হাতুড়ি ও বন্দুক জব্দ। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট কে হচ্ছেন তা গুরুত্বপূর্ণ নয়, বললেন ইরানের প্রেসিডেন্ট। ফ্রান্সে তুর্কি গোষ্ঠীকে নিষিদ্ধ, উপযুক্ত জবাবের হুমকি তুরস্কের। অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার স্বয়ংক্রিয় লঞ্চার উদ্বোধন করল ইরান। উত্তর কোরিয়ায় জনসমাগম স্থলে ধূমপান নিষিদ্ধ। এবং সবশেষে জানাবো, পূর্ব আফ্রিকার মোজাম্বিকে জঙ্গি হামলায় 20 জনের মৃত্যু। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার অনুতপ্ত হলেন ম্যাক্রন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে বক্তব্য দেওয়ার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেছেন, ইসলাম ও মুসলিম বিশ্বের প্রতি তার সম্মান রয়েছে। ম্যাক্রন সম্প্রতি ন্যাক্কারজনক এক বক্তব্যে বলেছিলেন, ফ্রান্সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ চলতে থাকবে। তার এই অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ তীব্র ক্ষোভে ফেটে পড়ার পর ফরাসি প্রেসিডেন্ট সম্প্রতি তার বক্তব্য থেকে সরে দাঁড়ান, কিন্তু এই জন্য অনুশোচনা বা দুঃখ প্রকাশ কিংবা মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাননি। এবার তিনি এক ধাপ এগিয়ে অনুতাপ প্রকাশ করেছেন। বুধবার ফিলিস্তিন শাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোন আলাপে এই অনুশোচনা ও শ্রদ্ধার বিষয়টি প্রকাশ করেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। ইমানুয়েল ম্যাক্রন মাহমুদ আব্বাসকে বলেন, ইসলাম ধর্ম বা মুসলমানদের অবমাননা করার কোনো অভিপ্রায় তার ছিল না। তিনি শুধু ইসলাম ও মুসলিম বিশ্ব থেকে সন্ত্রাসবাদ ও উগ্রবাদকে আলাদা করে দেখতে চান। টেলিফোন আলাপে মাহমুদ আব্বাসও সব ধরনের সন্ত্রাস ও উগ্রবাদের বিরোধিতা করে বলেন, সবার উচিত সব ধর্ম এবং ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি সম্মান দেখানো, সেই সঙ্গে কেউ যাতে ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোনো ঐশী ধর্মের অবমাননা না করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আদালতে যাবেন ক্ষিপ্ত ডোনাল্ড ট্রাম্প। আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন শেষ পর্যন্ত আইনি বিতর্কে পর্যবসিত হবে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে। মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দপ্তর এরই মধ্যে বেশ কয়েকটি রাজ্যে ভোট গণনায় স্বচ্ছতা নিয়ে অভিযোগ উত্থাপন করেছে। তারা অভিযোগ করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাগ্য নির্ধারণী অঙ্গরাজ্য পেনসিলভানিয়া সহ আরও কয়েকটি রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা ভোট কেন্দ্রগুলোতে রিপাবলিকান দলের পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনের দিন ভোট গ্রহণ শেষে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে এবং টুইট বার্তায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেন। তিনি পরিষ্কার করে বলেন, এই অভিযোগের বিষয়টি ফেডারেল সুপ্রিম কোর্টে উত্থাপন করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুললেন যখন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন এবং তিনি 264 ইলেকটোরাল ভোট পেয়েছেন। বলা হচ্ছে, জো বাইডেন 7 কোটি ভোট বেশি পেয়ে অতীতের সব রেকর্ড ভেঙেছেন এবং এটাও মনে করা হচ্ছে ভোট গণনা সম্পন্ন হলে হোয়াইট হাউসে প্রবেশ করার মতো পর্যাপ্ত ভোট তিনি পাবেন। যাই হোক, ধারণা করা হচ্ছে হোয়াইট হাউসের কর্তা ব্যক্তিরা হয়তো নিয়মতান্ত্রিকভাবেই এই ভবনের চাবি বাইডেনের হাতে হস্তান্তর করবেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার বলেছেন নির্বাচনে তিনি জিতবেনই, আর যদি না জেতেন তাহলে ধরে নিতে হবে নির্বাচনে কারচুপি হয়েছে। এমনকি বিষয়টি যদি ফেডারেল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় তাহলে আদালতের রায় যাতে নিজের পক্ষে আসে সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্প আগেই রিপাবলিকান দলের সমর্থক এক বিচারককে সুপ্রিম কোর্টে নিয়োগ দিয়ে রেখেছেন। ট্রাম্প আশা করছেন আদালতে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের সমর্থক বিচারপতিদের সমর্থন নিয়ে তিনি ফের হোয়াইট হাউসে প্রবেশ করবেন এবং প্রেসিডেন্ট হিসেবে টিকে যেতে পারবেন। আদালত পর্যন্ত গড়াতে গেলে ট্রাম্পের আইনজীবীকে প্রথমে স্থানীয় অঙ্গরাজ্যের আদালতে অভিযোগ উত্থাপন করতে হবে এবং এরপর তা ফেডারেল সুপ্রিম কোর্টে যাবে। সে যাই হোক, ফেডারেল সুপ্রিম কোর্টে রিপাবলিকান সমর্থক বিচারকের সংখ্যা বেশি থাকলেও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে মেইল ব্যালট পেপার গণনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ ও আপত্তি তুললেও আদালত তার কথায় পাত্তা দেয়নি। সে কারণে বলা হচ্ছে নির্বাচন নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়ালেও তাতে ট্রাম্পের কোনো লাভ হবে না।
যুক্তরাষ্ট্রে গভীর রাতে সহিংসতার দায়ে গ্রেপ্তার 7। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে গভীর রাতে বিক্ষোভের পর অন্তত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আতশবাজি, হাতুড়ি ও বন্দুক জব্দ করা হয়েছে। বুধবার 50 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ। ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাতে ব্যাপক সহিংসতার দায়ে ন্যাশনাল গার্ড বাহিনীকে সক্রিয় প্রস্তুত করার কথা জানিয়েছেন ওরেগনের গভর্নর কেট ব্রাউন। পোর্টল্যান্ডের পুলিশ জানিয়েছে শহরের কেন্দ্রস্থলে দাঙ্গার ঘোষণার পর বিক্ষোভ থেকে অন্তত 10 জনকে আটক করা হয়েছে। বিবৃতিতে পোর্টল্যান্ড পুলিশের মুখপাত্র বলেন, আমরা যেসব জমায়েতকে দাঙ্গা বলে অভিহিত করেছি তার সবই শহরের কেন্দ্রস্থলে। ইতোমধ্যে 10 জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে আরও কয়েকটি রাজ্যে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। এছাড়া আটলান্টা, ডেট্রয়েট, নিউ ইয়র্ক এবং ওকল্যান্ড সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারী ভোট গণনা নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট কে হচ্ছেন তা গুরুত্বপূর্ণ নয়। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, কে প্রেসিডেন্ট হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আর কি ঘটছে এটি তেহরানের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। অবশ্যই আন্তর্জাতিক আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। বুধবার তেহরানে মন্ত্রিপরিষদের বৈঠকে রুহানি একথা বলেন। রুহানি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার পরিবর্তে সম্মান, হুমকির পরিবর্তে শ্রদ্ধা এবং আইন লঙ্ঘনের পরিবর্তে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ অনুসরণ করতে হবে। উত্তর এবং উত্তর পশ্চিম সীমান্তে তাকফিরি সন্ত্রাসীদের উপস্থিতি মেনে নেওয়া হবে না। এই বিষয়টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। কূটনৈতিক ও বেসামরিক পন্থায় কারাবাখ সংকটের সমাধান করতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। ফ্রান্সে তুর্কি গোষ্ঠীকে নিষিদ্ধ। তুরস্কের একটি অতি দক্ষিণপন্থী ও চরম জাতীয়তাবাদী গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করল ফ্রান্স। তাদের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। ফরাসি সরকার বুধবার তুরস্কের গ্রে উলফ গোষ্ঠীকে নিষিদ্ধ করে এই ঘোষণা দেয়। ফ্রান্সের দাবি, এই চরমপন্থী অতি জাতীয়তাবাদী গোষ্ঠী ঘৃণা ছড়াচ্ছে এবং সহিংসতায় উস্কানি দিচ্ছে। সরকারি মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সের অভিযোগ, এই গোষ্ঠী চরম সহিংস কাজে লিপ্ত। তারা সহিংস হুমকি দিচ্ছে এবং আর্মেনীয়দের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে। গত সপ্তাহে লিও শহরে আর্মেনীয়দের একটি স্মারকের মর্যাদা হানি করা হয়েছে বলে মুখপাত্র জানিয়েছেন। এই স্মারকটি 1915 সালে গণহত্যায় নিহত আর্মেনীয় মানুষদের স্মরণে তৈরি করা হয়েছিল। সেখানে গ্রে উলফ, আরটিই ও তুরস্কপন্থী স্লোগান লেখা হয়েছে। আরটিই হল রেচেপ তাইয়েপ এরদোয়ানের নামের অদ্যাক্ষর। আর্মেনিয়া দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছে অটোমান সাম্রাজ্যের সময় 1915 সালে নরসংহারকে গণহত্যা বলতে হবে। ফ্রান্স এই দাবি সমর্থন করে। গ্রে উলফ কারা? এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির শরিক হল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি। গ্রে উলফকে তাদেরই শাখা সংগঠন বলা হয়। 1960 ও 70 সালে তুরস্কে একটি আন্দোলন শুরু হয়, তাদেরই বলা হতো গ্রে উলফ। 1980 সালের পরের বছরগুলিতে তারা কমিউনিস্ট ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস কার্যকলাপ চালায়। ইতিমধ্যেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই নিয়ে ফ্রান্স ও তুরস্কের মধ্যে লড়াই তীব্র হয়েছে। বুধবারের এই সিদ্ধান্ত তাকে আরও বাড়াতে পারে। এরদোয়ান সম্প্রতি বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের মানসিক চিকিৎসা দরকার, কারণ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকে সমর্থন করেছেন। ফ্রান্সের এই সিদ্ধান্তের উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গ্রে উলফ বলে কোনো গোষ্ঠী নেই। ফ্রান্স মন গড়া একটি গোষ্ঠী তৈরি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সে তুরস্কের যে মানুষ আছেন তাদের স্বাধীনতা, জমায়েতের অধিকার এবং মত প্রকাশের অধিকারকে রক্ষা করতে হবে। কিন্তু সরকার ফ্রান্সে তুরস্কের লোকেদের আক্রমণ, উস্কানি ও হুমকি নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ফরাসি সরকার এখন পুরোপুরি মার্কিন প্রভাবে কাজ করছে। তারা দুমুখো নীতি নিয়ে চলছে। কুর্দিস্তান ওয়ার্কার্স ফোর্স সহ অন্য গোষ্ঠীগুলিকে তারা সমর্থন করছে। তুরস্ক আবার কুর্দিস্তান ওয়ার্কার্স ফোর্সকে জঙ্গি গোষ্ঠী মনে করে। এ খবর জানিয়েছে ডয়চে ভেলে। অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার স্বয়ংক্রিয় লঞ্চার উদ্বোধন করল ইরান। অত্যাধুনিক মিসাইল লঞ্চার উদ্বোধন করেছে ইরান। এটি স্বয়ংক্রিয় একটি ব্যবস্থা। বিরতিহীনভাবে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে এই মিসাইল লঞ্চারের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বুধবার নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উদ্বোধন করেন। তিনি এই সম্পর্কে বলেছেন, এই লঞ্চার ইরানের যুদ্ধের সক্ষমতাকে আরও বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি জোরদার হওয়ার অর্থ হল শত্রুদের
আমাদের দেহে কাঁপুনির সৃষ্টি হওয়া, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুদের পরাজয়ের নিশ্চয়তা দেয়। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব দিন দিন বাড়ছে, পাশাপাশি ইসলামের শত্রুরা ক্রমেই দুর্বল হচ্ছে। তবে শত্রুদের হুমকি এখন রয়ে গেছে। শত্রুদেরকে মনস্তাত্ত্বিক ও কৌশলগত ক্ষেত্রসহ সব দিক থেকে মোকাবিলার উপর জোর দেন জেনারেল সালামি। উত্তর কোরিয়ায় জনসমাগম স্থলে ধূমপান নিষিদ্ধ। উত্তর কোরিয়ায় বুধবার কিছু জনসমাগম স্থলে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। নাগরিকদের জনস্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম KCNA বলেছে, তামাক নিষিদ্ধ আইনের লক্ষ্য সিগারেটের উৎপাদন ও বিক্রির উপর আইনি ও সামাজিক নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে উত্তর কোরিয়ার মানুষের জীবন ও স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা। এই আইনে উত্তর কোরিয়ার নির্দিষ্ট কিছু স্থানে, বিশেষ করে রাজনৈতিক প্রতিষ্ঠান, আদর্শ চর্চা ও শিক্ষাকেন্দ্র, থিয়েটার, প্রেক্ষাগৃহ, মেডিকেল ও জনস্বাস্থ্য সম্পর্কিত স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। মোজাম্বিকে জঙ্গি হামলায় 20 জনের মৃত্যু। পূর্ব আফ্রিকার মোজাম্বিকের বিদ্রোহ কবলিত উত্তর পূর্ব অঞ্চলে সন্দেহভাজন জঙ্গিরা একটি অনুষ্ঠানে হামলা চালিয়ে 20 জনকে হত্যা করেছে। স্থানীয়রা জানিয়েছেন, গত সোমবার এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। জাকার্তা পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি হামলায় নিহত 20 জনের মধ্যে 15 জনই কিশোর। তাদের মৃতদেহগুলো একটি বনের মধ্যে ছড়ানো ছিটানো ছিল। গত কয়েক সপ্তাহে ওই অঞ্চলে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ঘরবাড়ি লুটপাটের পাশাপাশি আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা। ময়দা জেলার এক পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয় লোকজন বনের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ সেখান থেকে হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পারে। 500 মিটার এলাকা জুড়ে 20টির বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, গত মঙ্গলবার মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অনেক লাশ বিকৃত হয়ে গেছে। মৃতদেহের সৎকার করা হচ্ছে। মোজাম্বিকের সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।